শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে খুন করা হয়। আত্মসহায়ক চন্দ্রনাথ রথ তার গাড়ি থামিয়ে পরপর গুলি করা হয়। পরবর্তীতে তার মৃতদেহ বারাসাত মেডিকেল কলেজে রাখা হয়েছে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রেশমি দাস। রেশমি, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? গতকাল শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করা হয় এবং তাকে 10 রাউন্ডেরও বেশি, প্রায় 14 রাউন্ড গুলি করা হয় বলে আমরা জানতে পাচ্ছি। এবং তাকে গুলি করতে যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল, অস্ট্রিয়ান যে ধরনের আগ্নেয়াস্ত্র, তা ব্যবহার করা হয়েছিল বলে আমরা জানতে পাচ্ছি, যা অত্যন্ত দামি আগ্নেয়াস্ত্র। এবং তাকে গুলি করতে সেই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে সূত্র মারফত জানতে পারছি আমরা। এবং তাকে 10 রাউন্ডেরও বেশি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। তার বাঁদিকে প্রায় 3 রাউন্ড গুলি পরপর এসে লাগে এবং তাকে স্থানীয় যে একটি বেসরকারি হাসপাতাল রয়েছে সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে, অর্থাৎ ব্রড ডেড। নিয়ে যেতে যেতেই তার মৃত্যু হয়। ইতিমধ্যে বারাসাত মেডিকেল কলেজে তার যে মরদেহ প্রিজার্ভ করে রাখা আছে। আমার চিত্র সাংবাদিক জ্যাকি তোমাকে সেই ছবিটা দেখাচ্ছে। ইতিমধ্যে 3 জন অর্থাৎ 3 জন চিকিৎসকের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ময়নাতদন্তের জন্য। বারাসাত হাসপাতালের ফরেন্সিক মেডিসিন এবং টক্সিওলজি ডিপার্টমেন্টের যিনি এইচওডি রয়েছেন কল্লোল রায়, তার নেতৃত্বে 3 জনের একটি টিম গঠন করা হয়েছে, চিকিৎসকদের টিম। এই টিমই ময়নাতদন্ত করবে চন্দ্রনাথ রথের। এবং তুমি যে ছবি দেখতে পাচ্ছ, তোমাকে যে ছবি দেখাচ্ছে জ্যাকি, ইতিমধ্যে চন্দ্রনাথ রথের যেই দেহ, সেই দেহ বার করা হবে যেখানে প্রিজার্ভ করা হয়েছে বারাসাত মেডিকেল কলেজের সেই জায়গা থেকে। ইতিমধ্যে চন্দ্রনাথ রথের দেহ বার করা হবে এবং 11টার মধ্যে ময়নাতদন্ত শেষ হবে বলে আমরা জানতে পাচ্ছি। 11টার মধ্যে এই ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা নিরাপত্তায় রয়েছেন এবং পুলিশ আধিকারিকরা যারা রয়েছেন, পুলিশ আধিকারিকরা, ডিসি মর্যাদার পুলিশ অফিসাররা, তারা উপস্থিত রয়েছেন। এবং যেই দরজার ছবি ইতিমধ্যে জ্যাকি তোমাকে সরাসরি তুলে ধরছে, এই জায়গা থেকে আর কিছুক্ষণ পরে চন্দ্রনাথ রথের যে মরদেহ তা বের করা হবে এবং তা নিয়ে যাওয়া হবে মর্গে, অর্থাৎ ময়নাতদন্তের জন্য তা নিয়ে যাওয়া হবে। ময়নাতদন্ত 11টার মধ্যে শেষ হবে বলে জানা যাচ্ছে এবং ময়নাতদন্তের জন্য 3 জনের একটি চিকিৎসকের টিম গঠন করা হয়েছে। বারাসাত মেডিকেল কলেজের যিনি ফরেন্সিক বিভাগের এইচওডি রয়েছেন কল্লোল রায়, তার নেতৃত্বে এই টিম গঠন করা হয়েছে। আমরা যেটা জানতে পাচ্ছি যে গতকাল তিনি যখন বাড়ি ফিরছিলেন চন্দ্রনাথ রথ, সেই সময় অর্থাৎ দোহারিয়ায় মধ্যমগ্রামে তার যেই বাড়ি, অস্থায়ী নিবাস, সেখানে তিনি যখন ফিরছিলেন তাকে লক্ষ্য করে 14 রাউন্ড প্রায় গুলি চালানো হয়। দুষ্কৃতীরা প্রায় 14 রাউন্ড পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে তাকে গুলি করে এবং প্রথমে গুলি করে তার চালককে, তারপর তাকে গুলি করা হয়। এবং সেই গাড়িতে আরও 2 জন উপস্থিত ছিলেন এবং তার মধ্যে একজন তৎক্ষণাৎ গাড়ি চালিয়ে তাকে একটি বেসরকারি হাসপাতালের, বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। এবং নিয়ে আসার পর চিকিৎসকদের সূত্রে আমরা যেটা জানতে পারছি যে তার 3 রাউন্ডে বেশি গুলি লেগেছে, বুকের বাঁদিকে তার গুলি লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে যখন নিয়ে আসা, অর্থাৎ ব্রড ডেড ঘোষণা করা হয় তাকে। এবং তার যিনি চালক ছিলেন, অর্থাৎ চন্দ্রনাথ রথের যিনি চালক ছিলেন, তারও গুলি লাগে। একটি লিভারে গুলি লেগেছে, একটি বাঁদিকে ফুসফুসে গুলি লেগেছে এবং কাঁধে গুলি লাগে। তাকে গ্রিন করিডোর করে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রথমে তাকে কিছুটা স্টেবল করা হয়, এমার্জেন্সিতে তার চিকিৎসা করা হয় এবং তারপর এমার্জেন্সিতে চিকিৎসা করার পর তার যেগুলি সেগুলি বার করার জন্য অপারেশন করা হয়। ইতিমধ্যে তার অবস্থা স্থিতিশীল রয়েছে, তাকে আইসিইউতে রাখা হয়েছে, অর্থাৎ ইনসেন্টিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। আর চন্দ্রনাথ রথের মরদেহ আর কিছুক্ষণের মধ্যে বার করা হবে। তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে, যেখানে তার বডি প্রিজার্ভ করে রাখা হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী, পুলিশের কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে এবং আর কিছুক্ষণ পর ইতিমধ্যে তার যে এই মরদেহ বার করা হবে। তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন, সিআরপিএফ যারা রয়েছেন, তারা ইতিমধ্যে কার্টেন করে দাঁড়িয়ে রয়েছেন। ইতিমধ্যে বার করা হবে চন্দ্রনাথের মরদেহ। 11টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। শুভেন্দু অধিকারী, আমরা জানতে পারছি আর কিছুক্ষণ সময়ের পর শুভেন্দু অধিকারী তিনি এসে উপস্থিত হবেন এখানে। এবং পাশাপাশি গতকাল একাধিক যারা শীর্ষ নেতৃত্ব তারা যেরকম উপস্থিত হয়েছেন এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবি সরাসরি
সরাসরি সিএনএর পর্দায় তোমাকে দেখাচ্ছি। ইতিমধ্যে চন্দ্রনাথের যে মরদেহ, সেই মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে ময়না তদন্তের জন্য। এই মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে এবং 11টার সময় 11টার মধ্যে এই যে পোস্টমর্টম পর্ব অর্থাৎ ময়না তদন্ত, সেই ময়না তদন্ত শেষ হবে এবং চিকিৎসক কল্লোল রায় এইচওডি বারাসাত মেডিকেল কলেজ, যে বারাসাত মেডিকেল কলেজের যে এইচওডি রয়েছে ফরেন্সিক বিভাগের, বারাসাত মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের এইচওডির নেতৃত্বে মেডিকেল টিম গঠন করা হয়েছে। এবং জ্যাকি তোমাকে সরাসরি সেই ছবি দেখাচ্ছে চন্দ্রনাথের যে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা যেটা জানতে পারছি, অস্ট্রিয়ান গ্লক একটি উন্নত মানের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল এই চন্দ্রনাথকে গুলি করার জন্য। কে বা কারা চন্দ্রনাথকে গুলি করলো এবং তাদের উদ্দেশ্য কি ছিল তা ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে। গতকালই ঘটনাস্থলে পৌঁছেছিলেন ডিজি, রাজ্য পুলিশের ডিজি, এবং রাজ্য পুলিশের ডিজি সাংবাদিকদের যখন মুখোমুখি হন তিনি তখন যেই বিষয় জানান যে তাকে গুলি করা হয়েছে, 10 রাউন্ডেরও বেশি গুলি করা হয়েছে। এবং ইতিমধ্যে যেহেতু পুলিশি তদন্ত চলছে, পুলিশের তদন্তের স্বার্থে 9:30 बजे टाइम था। हाँ, अभी जल्दी हो जाएगा। अभी हम बाइट प्लीज हम दे रहे हैं, हम बात करेंगे। कब से शुरू हो सोमराज गाँव कितने बजे से? हाँ जी, कितने बजे से पोस्टमार्टम शुरू होगा? 9:30 बजे का टाइम दिया हुआ है, अभी हो जाएगा तुरंत। कितना टाइम लगेगा सर, कितना बता दीजिए बस, कितना टाइम? पड़ेगा। एक सवाल बस, कितना टाइम लगेगा? हाँ, बस ये कितना टाइम लगेगा सर? 2 घंटे लगभग लग जाएगा। अच्छा, लगभग 2 रिपोर्ट आने में घंटे, कितना टाइम लगेगा सर? रिपोर्ट आने जितना जल्दी हो सकता है। ये ऑफिस जो हमारा हॉस्पिटल का जो डॉक्टर साहब है, जो टोटल सिस्टम है प्रॉपर्ली काम कर रहा है, हो जाएगा। जितना जल्दी हो सके हो जाएगा। कितने होल्स मिले हैं, बुलेट होल्स कितने मिले हैं बॉडी पर? टोटल हम लोगों के पास जो खबर है कि 5 गोली आया था, 5 गोली लगा था और 1 गोली उनका आईफोन में लगा था। टोटल 6 गोली शूट आउट में हुआ था। अभी बाद में हम बात करते हैं। देखें यहाँ पर बॉडी को हम बताएंगे। कहाँ ये गोलियाँ लगी थी सर? 6 अभी बारीकी से जाने सब कुछ होगा जो है हमारा, बात करेंगे बाद में। सोमराज गंगोपाध्याय डेजिग्नेशन कैसा? ইতিমধ্যে অ্যাডভোকেট যারা যিনি উকিল তিনি উপস্থিত হয়েছেন এবং তিনি যেরকম বলছেন 6টি গুলি লেগেছে চন্দ্রনাথ রথের 6টি গুলি লেগেছে যেরকম অ্যাডভোকেট বলছেন। এবং ইতিমধ্যে তার যে ইনজুরিগুলি হয়েছে সেই ইনজুরিগুলি তিনি বললেন। এবং পোস্টমর্টম হতে অর্থাৎ ময়না তদন্ত হতে প্রায় সময় লেগে যাবে, ময়না তদন্ত হতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। ইতিমধ্যে চন্দ্রনাথের যে মরদেহ, সেই মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে ময়না তদন্তের জন্য। সেই ছবি জ্যাকি তোমাকে সরাসরি দেখাচ্ছে ইতিমধ্যে। এবং মাথায় তার গুলি লেগেছে, বুকে গুলি লেগেছে যেরকম তার অ্যাডভোকেট বললেন। এবং কল্লোল রায়ের নেতৃত্বে টিম গঠন করা হয়েছে, ডাক্তারদের 3 সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। কল্লোল রায় অর্থাৎ বারাসাত মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের যিনি এইচওডি, তার নেতৃত্বে টিম গঠন করা হয়েছে। এবং ইতিমধ্যে যে মরদেহ তুমি দেখতে পাচ্ছ, পুলিশ এবং সিআরপিএফের কড়া নিরাপত্তা বেষ্টনীতে তা নিয়ে যাওয়া হচ্ছে। প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এবং ইতিমধ্যে চন্দ্রনাথের যে দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে সেই ছবি সরাসরি আমরা সিএনএর দর্শকদেরকে তুলে ধরছি। এবং গতকাল চন্দ্রনাথ যখন তার অস্থায়ী নিবাসে আসছিলেন মধ্যমগ্রামের দোহারিয়ায়, তাকে লক্ষ্য করে 14 থেকে 15 রাউন্ড গুলি করা হয়। এবং যে 14 থেকে 15 রাউন্ড গুলি করা হয়েছে সেখানে ব্যবহৃত যে আগ্নেয়াস্ত্র তা উন্নত মানের যে আগ্নেয়াস্ত্র, তা অস্ট্রিয়ার গ্লস যে উন্নত মানের আগ্নেয়াস্ত্র তা ব্যবহার করা হয়েছে। প্রায় 14 রাউন্ড গুলি করা হয়েছে বলে 14 রাউন্ড গুলি করা হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। এবং যেই ছবি দেখা যাচ্ছে ইতিমধ্যে, বেশ রেশমি, আমরা যেই সেই ছবি ছবি দেখা দেখলাম। যাচ্ছে যে চন্দ্রনাথ রথ তার মরদেহ বার করে নিয়ে যাওয়া হচ্ছে ময়না তদন্তের জন্য। 2 ঘন্টা মতো সময় লাগবে এমনটাই বলা হয়েছে। ইতিমধ্যেই বের করে নিয়ে যাওয়া হয়েছে
তার মরদেহ। আপাতত অনেক ধন্যবাদ তোমায়। অর্কিড গার্ডেনে যে আবাসনে থাকতেন চন্দ্রনাথ রথ, সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দে। শুভজিৎ, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? একেবারে দেখো, অর্কিড এস্টেট তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে। চিত্র সাংবাদিক গোপাল সেন তোমাকে ছবিটি তুলে ধরছে। এখানেই চন্দ্রনাথ রথ 205 নম্বর ব্লক 13-এর 205 নম্বর যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে থাকতেন এবং গতকাল রাত্রে এখানেই তিনি ফিরে আসছিলেন। ঠিক এই ফ্ল্যাটের বা এই আবাসন, সেই আবাসনের ভেতরেই চন্দ্রনাথ রথ তিনি ফিরছিলেন। কিন্তু এই যে দোহারিয়া রোড তুমি দেখতে পাচ্ছ, এই রোডের ঠিক এই যে আবাসন রয়েছে, সেই আবাসন থেকে ঠিক 150 মিটার দূরত্বে যেখানে চন্দ্রনাথ রথের গাড়ির সামনে একটি গাড়িকে আটকে দুষ্কৃতীরা আটকে দেয় পথ, সেই পথ আটকে তারপরে তার উপরে একের পর এক গুলি বৃষ্টি করে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে 6টির বেশি গুলি করা হয়েছে তাকে, তার শরীরে 6টির বেশি গুলির চিহ্ন রয়েছে। তার ফরেন্সিক বিভাগের আধিকারিকরা সেখানে পৌঁছেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই চন্দ্রনাথ রথের যে মৃতদেহ, সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পৌঁছে গিয়েছে। সেই মৃতদেহ ময়নাতদন্ত করা হবে। এবং তোমাকে মূলত জানিয়ে রাখি যে চন্দ্রনাথ রথ ঠিক এই আবাসনে থাকতেন। এই গোটা বিষয়টি আগে ভাগে রেকি করা হয়েছিল বলে কোথাও গিয়ে কিন্তু মনে করা হচ্ছে। এবং এই যে রাস্তা চন্দ্রনাথ প্রতিদিন ব্যবহার করতেন, সেই রাস্তা আগে ভাগে রেকি করা হয়েছিল। তার কারণ যেভাবে এই খুনের ঘটনা ঘটেছে, তাতে কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে এই খুনের নেপথ্যে কোথাও গিয়ে সুপালি কিলার অথবা কোনো বড় কোনো গ্যাংয়ের হাত থাকতে পারে। তার কারণ যেভাবে রেকি করা, যেভাবে গুলি চালানোর ঘটনা ঘটেছে, ঠিক এখান থেকে 150 মিটার দূরত্বে যেখানে চন্দ্রনাথ রথকে গুলি করা হয়েছিল, একের পর এক পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়, অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে গুলি করা হয়। এই অত্যাধুনিক অস্ত্র সাধারণত ব্যবহার করে থাকেন সুপারি কিলার থেকে শুরু করে বিভিন্ন মাফিয়ারা। সেক্ষেত্রে এই অত্যাধুনিক অস্ত্র তাদের কাছে কীভাবে পৌঁছলো, এবং আমরা যখন প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু স্পষ্টত জানাচ্ছেন এই যে দোহারিয়া রোড তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এই দোহারিয়া রোড ব্যবহার করে চন্দ্রনাথ প্রতিদিন আসা যাওয়া করেন। এবং যেখানে ঘটনাটি ঘটে সেইখান থেকে শুরু করে ঠিক আমার পেছনে যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলে একটি রাস্তা ঠিক ডান দিকে যেটা সরাসরি নিউ ব্যারাকপুর পৌঁছানো যায়, এবং আরও একটি রাস্তা যেটা সরাসরি পৌঁছে যাচ্ছে একেবারে সরাসরি দোলতলা এবং নিউ টাউন। এবং মূলত যারা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে দুটি বাইক দীর্ঘক্ষণ থেকে তিন ব্যক্তি তারা ওখানে উপস্থিত ছিলেন, তারা সেই জায়গায় স্পটে ছিলেন। এবং মনে করা হচ্ছে হেলমেট পরে এই 3 ব্যক্তি, যাদেরকে আইডেন্টিফাই সাধারণ মানুষ করতে পারছে, এরা যুক্ত থাকতে পারে এই গোটা ঘটনার সঙ্গে। এবং শুধু তাই নয়, একই সঙ্গে যে গাড়ির চালক, যে গাড়িটি দিয়ে মূলত চন্দ্রনাথ রথের গাড়িকে আটকানোর চেষ্টা করা হয়, আটকানো হয় একেবারে সামনে, সেই গাড়ির যে চালক গুলি চালানোর পর আরও একটি যে বাইক ছিল, যে বাইকে ফাঁকা সিট ছিল, অর্থাৎ একা একজন বাইক আরোহী ছিলেন, তার পেছনে বসে ঠিক এক্সিট করে একেবারে সরাসরি এই রাস্তা সরাসরি পৌঁছে যাচ্ছে যশোর রোড পর্যন্ত, একেবারে নাক বরাবর সোজা সেই রাস্তা ধরে বেরিয়ে যান। আর আরও একটি বাইক, যে বাইকটি ঘটনাস্থল থেকে ঠিক পেছনের দিকে, অর্থাৎ অর্কিড গার্ডেনের দিকে যে রাস্তাটি আসছে, সেই রাস্তায় দেখা যায় যে সেই পথ ধরছে, অর্থাৎ সেখান থেকে বেরিয়ে দুটি রাস্তা রয়েছে। এই মুহূর্তে তোমাকে ঠিক যেমনটা বলছিলাম যে বাঁদিকে একটি রাস্তা রয়েছে, যে রাস্তাটি সরাসরি পৌঁছে যাচ্ছে এখান থেকে দোলতলা হয়ে কল্যাণী বাইপাস এবং বেলঘড়া এক্সপ্রেস হাইওয়ে। দুটি রাস্তা, একেবারে হাই রোড ধরার যে সুযোগ সাধারণত আমরা যে কোনো ক্রাইমের ক্ষেত্রে দেখেছি যে বড় রাস্তাকে ব্যবহার করে থাকেন দুষ্কৃতীরা। ছোট রাস্তায় ক্রাইম করলেও সেখান থেকে সরাসরি তারা বড় রাস্তাকে ব্যবহার করেন এবং সেই রাস্তা ধরেই সরাসরি পৌঁছে যেতে পারে। এবং যে গলিপথ তোমাকে বলছিলাম যে এই গলিপথ, এদিকে একাধিক গলিপথ রয়েছে, সেই গলিপথ ধরে সরাসরি নিউ ব্যারাকপুর পৌঁছানো যায়। এই যে গলিপথ রয়েছে, এই গলিপথ দিয়ে যেরকম সরাসরি নিউ ব্যারাকপুর পৌঁছানো যাবে, সেখান থেকে মধ্যমগ্রাম হয়ে কল্যাণী বাইপাস ধরার সুযোগ রয়েছে ঠিক এই গলিপথ থেকে। ঠিক এর পাশে আরও দুটি রাস্তা রয়েছে, এই দুটি রাস্তাও কিন্তু দুষ্কৃতীরা ব্যবহার করে থাকতে পারে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা, যে কারণে এই সমস্ত রাস্তায় যে সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলোকে সংগ্রহ করার কাজ চলছে। এবং পুলিশ সূত্রে খবর যে এই যে গাড়িটিকে দিয়ে চন্দ্রনাথের গাড়িকে আটকানো হয়,
সেই গাড়িটি ঠিক বিকেল থেকেই এই গোটা মধ্যমগ্রাম চত্বরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছিল। সেই গাড়ি কি এই রাস্তায় ছিল? এই বিষয়টিও কিন্তু এই মুহূর্তে নিশ্চিত করছেন পুলিশ আধিকারিকরা, নিশ্চিত করার চেষ্টা করছেন। ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া চলছে এবং পুলিশের আধিকারিকরা তারা মনে করছেন যে পূর্ব পরিকল্পিত কোনখানে চন্দ্রনাথ রথের বাড়ি, কোন আবাসনে সে থাকে, কোন পথ সে ব্যবহার করে, এইখান থেকে বেরোনোর সমস্ত এক্সিট লাইন কি রয়েছে, এই সমস্ত আগে ভাগেই রেকি করে রেখেছিলেন এই দুষ্কৃতীরা। যে কারণে ঘটনা ঘটার তৎক্ষণাৎ 2 থেকে 3 মিনিটের মধ্যেই সেখান থেকে একেবারে চম্পট দেয় তারা। 2টি বাইক ব্যবহার করা হয়, তার কারণ বিভিন্ন যে রাস্তা রয়েছে এখানে সাধারণত সেই রাস্তাগুলিতে বড় গাড়ি ব্যবহার করার সুযোগ বা সুবিধে কোনোটাই নেই। সেক্ষেত্রে বাইকে পালানো বা বাইকে এক্সিট করাটা খুবই সহজ হয়ে যাবে যখন দুষ্কৃতীরা সেই রাস্তাগুলিকে ব্যবহার করবেন। সেক্ষেত্রে 2টি বাইকে 3 জন আরোহী আগে ভাগে সেখানে ছিল, 3 জন দুষ্কৃতী সেখানে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্য থেকেও গুলি চালানোর ঘটনা ঘটতে পারে এমনটাই মনে করা হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র যে গাড়ি চন্দ্রনাথের গাড়িকে আটকায় শুধু সেই গাড়ি নয় বা সেই গাড়িতে থাকা দুষ্কৃতী নয়, একই সঙ্গে আরও বাকি যে দুষ্কৃতীরা রয়েছেন তারাও কিন্তু গুলি চালানোর সঙ্গে যুক্ত থাকতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং এক্সিট পয়েন্ট সবথেকে গুরুত্বপূর্ণ। এর আগে আমরা একাধিক শ্যুট আউটের ঘটনা দেখেছি, এর আগে রাজুধার ক্ষেত্রেও দেখেছি আমরা হাইওয়েকে ব্যবহার করা হয়েছিল, এর আগে আরও একাধিক শ্যুট আউটের ঘটনা ঘটেছে। সেই সমস্ত শ্যুট আউটের ঘটনা যেখানে ঘটেছে সেখান থেকে এক্সিট পয়েন্টকে ব্যবহার করা হতো, যে এক্সিট পয়েন্ট থেকে তারা বেরিয়ে যাবেন সাধারণত সেই এক্সিট পয়েন্ট বড় হতে হবে, অর্থাৎ হাই রোডকে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে এখান থেকে কল্যাণী বাইপাস এবং এখান থেকে বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়ে, 2টি রাস্তা একেবারে নিয়ারেস্ট, অর্থাৎ 5 কিলোমিটারের মধ্যে 2টি রাস্তা রয়েছে, 5 থেকে 6 কিলোমিটার, খুব বেশি হলে 7 কিলোমিটার। সেক্ষেত্রে কিভাবে এক্সিট করতে হবে সেই পয়েন্ট আগে ভাগে তৈরি করা হয়েছিল। এই যে দোহারিয়া রোড সেই রোডকে ব্যবহার করা হয়েছিল। এই রোড দিয়েই চন্দ্রনাথ প্রতিদিন আসা যাওয়া করেন। রিয়াল অর্কিড এস্টেটের যে গেট তুমি দেখতে পাচ্ছ, এখানে নিরাপত্তা রক্ষীরা রয়েছে। সেক্ষেত্রে ভেতরে কোনো রকম কোনো অপারেশন চালানো যাবে না, কারণ সেই গেটে তালা বন্ধ থাকে। সেক্ষেত্রে কোনো রকম কোনো অপারেশন তারা চালাতে পারবেন না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যে এই যে তুমি দেখতে পাচ্ছ যে এই গেট বন্ধ হওয়ার পরবর্তী সময়ে এখান থেকে যে সমস্ত ব্লকগুলি রয়েছে সেই সমস্ত ব্লকগুলি পৌঁছতেও বেশ কিছুটা সময় লাগে। তার কারণ একটি বড় অংশ ফাঁকা রয়েছে। সেক্ষেত্রে নাম্বার 13 যে ব্লকে চন্দ্রনাথ রথ থাকতেন এবং ব্লক নাম্বার 13 205 নম্বর তার ফ্ল্যাট, সেই ব্লক পর্যন্ত পৌঁছতে বেশ কিছুটা রাস্তা। সেক্ষেত্রে এইখানে কোনো রকম কোনো অপারেশন চালানো যাবে না এমনটাই কিন্তু যখন রেকি করা হয় তখন মনে করা হয়। সেক্ষেত্রে দুষ্কৃতীদের সবথেকে সহজ পয়েন্ট হয়ে ওঠে এই যে দোহারিয়া রোড রয়েছে, যেখান থেকে একেবারে বিভিন্ন গলিপথ রয়েছে, সেখান থেকে পালানো বা এক্সিটের পয়েন্ট রয়েছে এবং এই রাস্তা আটকানো খুবই সহজ। তার কারণ চন্দ্রনাথ রথ যে গাড়ি ব্যবহার করতেন সেই গাড়ির সামনে যদি গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে রাস্তার যে চওড়া অংশ রয়েছে তাতে বোঝাই যাচ্ছে ডান দিক বা বাদিক কোনো দিকে কিন্তু পালানোর কোনো পথ নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক পয়েন্ট যেই জায়গাটিকে ব্যবহার করায় দুষ্কৃতীরা, সেখানে দেখা যায় যে ডান দিক বা বাদিকে শুধুমাত্র একটি রাস্তা রয়েছে যেখানে থেকে এক্সিট করা সম্ভব। কিন্তু চন্দ্রনাথ রথের গাড়িটিকে যেখানটি ঠিক যেই জায়গায় আটকানো হয় সেখান থেকে ডান দিক বা বাদিকে পালানোর কোনো পথ নেই, গাড়িকে ঘোরানোর কোনো পথ নেই। অর্থাৎ কিভাবে তার গাড়িকে আটকানো হবে, কিভাবে তার উপরে গুলি চালানো হবে তার সম্পূর্ণ স্কেচ আগেভাগে তৈরি করে রেখেছিলেন এই দুষ্কৃতীরা বলে কিন্তু মনে করা হচ্ছে। এবং এক্সিট পয়েন্ট সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় তার উপরে সবথেকে জোর দেওয়া হচ্ছে। এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা তারা মনে করছেন যে দুষ্কৃতীরা এক্সিট পয়েন্টকে আগেভাগে চিহ্নিতকরণ করে রেখেছিলেন, যে কারণে এই ঘটনা ঘটার পর দুষ্কৃতীরা বাইকে করে পালিয়েছে বলেই কিন্তু মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। সিআইডির আধিকারিকরা ইতিমধ্যে এসে পৌঁছেছে, জেলা পুলিশের উচ্চ আধিকারিকরা রয়েছে। কালকে আমরা দেখেছি একের পর এক উচ্চ আধিকারিক তারা এখানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং গোটা এলাকার যে সিসিটিভি ফুটেজ সেই ফুটেজ সংগ্রহ করেছেন। সেখান থেকে তারা মনে করছেন যে বিকেল থেকেই এই যে ঘটনা ঘটার আগে বা এই হামলার আগে রেকি তো শুধু নয়, একই সঙ্গে বিকেল থেকে চন্দ্রনাথের গাড়িকে ফলো করার জন্য কিন্তু যারা বাইকার ছিলেন, বাইকে যারা দুষ্কৃতীরা ছিলেন তারা কিন্তু ঘোরাফেরা করছিলেন কোথাও গিয়ে তারা মনে করছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে চন্দ্রনাথের গাড়ি কোথায় আটকানো হবে ঠিক
সেই স্পটকে বেছে রাখা এবং সেখান থেকে এক্সিট পয়েন্টগুলোকে বেছে রাখা আগেভাগেই তারা বেছে রেখেছিলেন, যে কারণে ঘটনা ঘটার পর সাধারণ মানুষ বুঝে ওঠার আগেই কিন্তু তারা এক্সিট করেন। এবং আমরা যেমনটা এর আগেও আমি বলছিলাম যে নির্বাচনের পরবর্তী সময়, নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরবর্তী সময় এই যে দোহারিয়া রোড রয়েছে সেই রাস্তা সাধারণত খুব একটা মানুষ ব্যবহার করেন না, এবং যে পরিমাণে ভিড় অন্যান্য দিন থাকে সেই ভিড়টা তুলনামূলকভাবে কাল রাত 10টার পর ছিল না, যে কারণে এই ঘটনা ঘটানো এবং সেখান থেকে এক্সিট করা খুবই সহজ হয়ে ওঠে এই দুষ্কৃতীদের পক্ষে। এই মুহূর্তে আমরা অর্কিড এস্টেটে রয়েছি এবং সেখানে চন্দ্রনাথের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের 13 নম্বর ব্লক 13 নম্বরের 205 নম্বর যে ফ্ল্যাট রয়েছে সেখানে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনী আধিকারিকরা রয়েছেন এবং গোটা ঘটনাস্থল এই মুহূর্তে একদিকে কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে জেলা পুলিশের আধিকারিকরা তারা ঘিরে রেখেছেন। কিভাবে এই মুহূর্তে এই দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে তারই সম্পূর্ণ স্কেচ তৈরি করছে এই মুহূর্তে জেলা পুলিশের আধিকারিকেরা। বেশ, একেবারে সরাসরি মধ্যম গ্রামের অর্কিড স্টেট তা থেকে একদম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ, একদম তিনি স্কেচটা সম্পূর্ণভাবে বুঝিয়ে দিলেন। অনেক ধন্যবাদ শুভজিৎ। এই মুহূর্তে 4টে ফ্রেম আপনাদেরকে আমরা দেখাচ্ছি। একটা ঘটনাস্থলে সিআইডি যারা ফরেন্সিক টিম পৌঁছয়, গোটা ঘটনার তদন্ত তারা করে। অন্যদিকে পরিবার তারা রীতিমতো শোকের ছায়া রয়েছে। তার মা অর্থাৎ এই চন্দ্রনাথ রথ, তার মা, তিনি রীতিমতো কেঁদে কেঁদে বলছেন যে তিনি মা, তাই তিনি কারোর মৃত্যুদণ্ড চান না, যাবজ্জীবন কারাদণ্ড চান। অন্যদিকে আত্মসহায়কের যে পথ আটকায় যে গাড়িটি, সেই গাড়িটির ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং শুভেন্দুর যে আত্মসহায়ক অর্থাৎ চন্দ্রনাথ রথ যিনি খুন হয়েছেন তাকে ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।